আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো 2025 সালের যে বাংলা পরীক্ষাটি এই মাত্র কমপ্লিট হলো সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেব। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন পড়েছিল, দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? নিশ্চয়ই তুমি জানো, এর উত্তর হবে প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কত? দেখো, এখানে লেখক বলেছিল প্রায় 2 ডজন, অর্থাৎ এই ক্ষয়েরটা তোমার অ্যান্সার হবে। 3 নম্বর বলছে, দেখো, প্রাচীন সুমেরিয়ান বা ফিজিশিয়ানদের লেখনী কী ছিল? দেখো, এখানে তোমার হবে নল খাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? অ্যান্সার হবে 1936 সালে। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে, দেখো, আসক্তি। আবার তোরা মানুষ হ, অর্থাৎ তোমাকে নির্দেশ করছে, এটা নির্দেশক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি দেখো কর্তৃবাচ্যের উদাহরণ। ওকে। অনুসর্গ প্রধান কারক হলো কটি? দেখো, এই উত্তরটা তোমাদের ব্যতিক্রম। কেউ যদি 2 প্রকার লেখো রাইট হবে, কেউ যদি 3 প্রকার লেখো তাও তার রাইট হবে। ওকে, তবে আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই 3 প্রকার লিখলে ভালো হয়। এরপর বলছে, দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটা দেখো, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কর্তৃকারক হয়েছে। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উগ্র থাকে তাকে বলে, দেখো, উপমিত কর্মধারায় সমাস। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ হচ্ছে, দেখো, যেন নেশাই পেয়েছে। নদের চাঁদের বয়স হলো 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং রামধনু। ওকে। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত, একদম কবিতার প্রথমেই লেখা আছে। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? দেখো, 4 দণ্ড, অর্থাৎ 4 দণ্ড। ওকে। এরপর কোশ্চেন বলছে, তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারে? এখানে তুমি উত্তর লিখবে তার আমি জামিন হতে পারি বলে, দেখো, দাড়ি দিয়ে ঊর্ধ্বকমা লিখবে এবং ড্যাশ দেবে। দেওয়ার পরে তোমার এইটা লেখা উচিত ছিল যে, দেখো, বক্তা অর্থাৎ অপূর্ব পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের জামিন হতে পারে। ওকে, এটি দেখবে পথের দাবি গদ্যে 98 পৃষ্ঠায় আছে। ক্লিয়ার? এটা তুমি 98 পৃষ্ঠাতেই পেয়ে যাবে। এরপর বলছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর কথা বলা হয়েছে। ওকে, 12 নম্বর পাতায় এর উত্তরটা আছে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে, দেখো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 125 পাতায় পাবে। ক্লিয়ার? পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছে? দেখো, বক্তা বা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াটাকেই পরম সুখ বলেছে। 78 পাতায় এর উত্তরটা আছে, পেয়ে যাবে। এরপর এটা কি বলছে, দেখো, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? এটা দেখো অদল বদল গদ্যে আছে 111 নম্বর পাতায়। দেখো, এই উত্তরটা এখান থেকে এখানে তোমাকে লিখতে হবে যে, দেখো, মা তখন ওকে অর্থাৎ অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস, এই কথা বলে অমৃতর মা অমৃতকে বেকায়দায় ফেলেছিল। ওকে। এরপর কোশ্চেন বলছে, দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? এর উত্তরটা দেখো 38 নম্বর পাতায়। দেখো, এখানে দেখতে পাচ্ছ, গুপ্ত গ্রহ থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাহলে তোমাকে কি লিখতে হবে? লিখবে স্বার্থলোভী সাম্রাজ্যলোভী মানুষ অর্থাৎ পশুরা গুপ্ত গ্রহ থেকে বেরিয়ে এসে দিনের অন্তিম কাল ঘোষণা করলো। ওকে। এবার বলছে, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? এরও উত্তর দেখো 18 নম্বর পাতায় আছে। দেখো স্টুডেন্ট, সব চূর্ণ হয়ে গেল দেখতে পাচ্ছ। তাহলে কি কি চূর্ণ হয়ে গেল? যেখানে শহর ছিল সেই শহর চূর্ণ হয়ে গেল, মন্দির চূর্ণ হয়ে গেল, বাগান চূর্ণ হয়ে গেল, প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে গেল, যেখানে চিমনি ছিল সেই চিমনি চূর্ণ হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলো তোমাকে আলোচনা করে দিতে হবে। ওকে। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? এটা দেখো 109 নম্বর পাতায় আছে, সিন্ধু তীরে কবিতায়। বালা পদ্মাবতীর অপূর্ব রূপ দেখে বিস্মিত হয়েছিল। ক্লিয়ার? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? এটিও দেখো তোমার বইয়ের 112 নম্বর পাতায় আছে, সহস্র উপায়ে গান বাঁধবে। ক্লিয়ার? এরপরে বলছে, দেখো, যথা বিহন ললারূপী কিরীটি, বিহন ললারূপী কিরীটিকে তোমরা জানো মহাভারতে বিহন ললারূপে
ছদ্মরূপ গ্রহণ করেছিল অর্জুন, অর্থাৎ বিহনললারূপী কিরীটি হলো অর্জুন। ক্লিয়ার? তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে এটি দেখো 119 নম্বর পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় বিজ্ঞান, এখানে দেখো লেখা আছে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। অর্থাৎ আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি ভাষা চালাচ্ছেন বলে বিভিন্ন লেখকরা মুশকিলে পড়েছেন। ওকে, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? দেখো তোমার বইয়ের 53 পাতায় আছে হারিয়ে যাওয়া কালিকলম গদ্যে। ওকে, তো তুমি লিখবে লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতার কলেজ স্ট্রিটে ফাউন্টেন পেন কেনার জন্য যখন দোকানদারকে বলেন, তখন দোকানদার বিভিন্ন পেনের কথা আউড়ে চলেন। অর্থাৎ পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট বিভিন্ন পেনের নাম ও দাম পরস্পর আউড়ে চলেছেন বলে লেখক ভ্যাবাচাকা খেয়ে গেলেন। ওকে, এরপর কি বলছে পরিভাষার উদ্দেশ্য কী? দেখো 121 নম্বর পাতায় আছে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। ওকে, এরপর কোশ্চেন বলছে ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? তোমার বইয়ের 54 পাতায় দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। ওকে, তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। কাদের? যারা ওস্তাদ কলমবাজ, যারা সম্পূর্ণ ছবি দেখে দেখে হুবহু এঁকে দিতে পারেন, যেটা মুঘল সাম্রাজ্যেও তুমি এটা পড়েছো। এখানে ব্যাকরণগত কয়েকটি প্রশ্ন দিয়েছে। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। মিশ্র বাক্যের তুমি যে কোনো একটা উদাহরণ দিতে পারো। যেমন ধরো কলম চালানো হলো তার পেশা, যা তাকে ডাল ভাতের সংস্থানটুকু করে দেয়। এই উদাহরণটা লিখলেও হতো, বা তুমি মিশ্র বাক্যের একটা উদাহরণ লিখলেও হতো। কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম কি? লিখবে কাদার ন্যায় আকার, তাকে বলে কদাকার কর্মধারায় সমাস। ওকে, এরপরে দেখো এই কোশ্চেনটাও তোমাদের একটু ব্যতিক্রমী প্রশ্ন। প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের নাম করো। এর সমাস করা খুবই কঠিন, সম্ভবত হয় না। যেহেতু দিয়েছে, এটা যারা টার্গেট করেছো তাদের অবশ্যই এটা নাম্বার দিয়ে দেবে। তো এটা তোমরা অবশ্যই লিখবে প্রতিজনের সমাহার। ওকে, দ্বিগু সমাস। ক্লিয়ার? তারপরে বলছে দেখো যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। লিখবে যুক্তির পথে হাঁটা হোক। ওকে, উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। আশা করি এটা লিখেছো, নিশ্চয়ই মিলেছে, তোমরা অবশ্যই নাম্বার পাবে। এরপরে কোশ্চেন বলছে দেখো আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। অর্থাৎ তুমি এটা লিখবে আমি কি ছিলাম কালি কলমের ভক্ত। ওকে, এরপরে বলছে দেখো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? অনেকগুলো শর্ত আছে। যেমন ধরো ক্রিয়া কর্মের অনুসারী হয়, এই শর্তটা লিখলেও হতো। এরপরে কি বলছে দেখো অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও। অনুসর্গ অর্থাৎ শব্দের পরে যোগ হয়, তো তুমি এখানে লিখবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এইভাবে একটা উদাহরণ লিখতে পারো, বা অন্য উদাহরণও তুমি লিখলে তোমার রাইট হয়ে যাবে। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। এখানে তোমাকে লিখতে হবে স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলে, স্কুলে আন্ডারলাইন করে দিতে হবে। এটাই তোমার অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ। অন্য লাইনও তোমার হবে, তুমি অবশ্যই মানবী থেকে অন্য লাইন যদি লিখে থাকো সেখানেও তোমার ওটা রাইট হবে। এরপরে কি বলছে ব্যাস বাক্য কাকে বলে? লিখবে যে পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এরপরে কি বলছে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? অর্থাৎ এটা জ্ঞানচক্ষু গল্পে আছে। তপন যখন একটা গল্প লিখেছিল, সেই গল্পটা যখন ছোট মাসি ছোট মেসোর কাছে নিয়ে গিয়েছিল, এবং ছোট মেসো যখন বলেছিল একটু আধটু কারেকশান করে দিলে পত্রিকায় ছাপানো যায়, তখন সে আনন্দে, বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? তখন সে আনন্দে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গেছে। ওকে, এই তত্ত্বটা তোমাকে লিখতে হবে। এরপরে দেখো এতেও বলেছে এতে দুজনের ভয় কেটে গেল। দুজন কে কে? অমৃত আর ঈশপ। ওকে, অদল বদল গল্পে আছে কিভাবে তাদের ভয় কেটে গেল। অর্থাৎ তাদের জামা অদল বদলের কথাটা যখন তার বাবা মা জেনে গেল, তাদের তখন ভয় কেটে গেল। ওকে, এরপর কি বলছে পৃথিবী হয়তো মরে গেছে, কোন কবিতার উদ্ধৃতি? এটা দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটির উক্তি। ওকে, কবি শঙ্খ ঘোষ। উদ্ধৃতিটির অর্থ অর্থাৎ আমাদের চারপাশে বিপদ, ডানে ধস, বায়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে হিমানি, অর্থাৎ চারিদিকে আমাদের বিপদ। এই বিপদ থেকে আবার সাম্রাজ্যলোভী অর্থ পিপাসী মানুষরা আমাদেরকে অত্যাচার করছে। সেই কারণে বলছে আমরা একটা সাধারণ বর্ণের মানুষ, আমাদের কোনো ইতিহাস নেই,
আমরা যদি না ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে আমরা একসময় হয়তো শেষ হয়ে যাব। সেই আমাদের সঙ্গে পৃথিবীর সঙ্গে তুলনা করে তিনি বলছেন পৃথিবী হয়তো মরে গেছে, অর্থাৎ আমরা সুপ্ত অবস্থায় আছি, আমাদের জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তাই আমরা ওই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো। এই তত্ত্বটা তিনি ফুটিয়ে তুলেছেন। ওকে, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, এটাও দেখো তোমার বইয়ের 80 নম্বর পাতায় আছে, অভিষেক কবিতায় আছে। জননী হলো ইন্দ্রজিতের মাতা, অর্থাৎ রাবণের স্ত্রী, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। ওকে, তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? ইন্দ্রজিৎ আগেই লক্ষ্মণ এবং রামকে সর্পবাণে আঘাত করে এসেছেন, জানে রাম এবং লক্ষ্মণ মারা যাবে, কিন্তু সেই রাম আর লক্ষ্মণ আবার বেঁচে উঠে কিভাবে তাদের রাক্ষসকুলকে ধ্বংস করছে, এই খবরটা তার কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। এই তত্ত্বটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। ওকে, এরপরে দেখো কী বলছে, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাদের ভালোবাসার কথা বলা হয়েছে, এটা দেখো অদল বদল গদ্য থেকে নেওয়া হয়েছে, 113 পাতায় দেখতে পাবে। অমৃত আর ইসাবের কথা বলা হয়েছে, তাদের প্রতি পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও, অদল বদল গদ্যে আছে। আশা করি এই প্রশ্নটা লিখে এসেছো। এরপরে কি বলছে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কী কৈফিয়ত দিতে পারে, এভাবে ভালোবাসা কী পরিণতি হয়, এটাও দেখো তোমার বইয়ের 124 পাতায় আছে, এটাও তুমি পেয়ে যাবে, নদীর বিদ্রোহ গদ্যে আছে। ওকে, এরপরে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এটাও দেখো তোমার বইয়ের 37 পাতায় কবিতা আফ্রিকা কবিতাতে আছে। নিশ্চয়ই এই উত্তরটাও খুবই সোজা। কাকে এ কথা বলা হয়েছে? আফ্রিকাকে এ কথা বলা হয়েছে। আর কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল, ওই যে সাম্রাজ্যলোভী ব্রিটিশরা কাঁটাওয়ালা বুট পরে রক্ত ধুলোয় মিশিত কাদার উপর যে কাঁটার দাগ দিয়ে গেছে, সেটাকেই অপমানিত বলে বলা হয়েছে। অর্থাৎ এর উত্তরটা সহায়িকায় নিশ্চয়ই ছিল। আশা করি এটা লিখেছো। এরপরে কি বলছে দেখো, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, এটাও দেখো অভিষেক থেকে নেওয়া। ওকে, এটাও দেখো 82 নম্বর পাতায় আছে। পিতা পুত্রের পরিচয়, পিতা হচ্ছে রাবণ, পুত্র ইন্দ্রজিৎ, আর তাদের কথোপকথনটা তোমাকে তুলতে হবে, পুরো কবিতার সারাংশটা তুললেই হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এটিও দেখো তোমার বইয়ের 120 নম্বর পাতায় এই লাইনটা আছে। ওকে, অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এই প্রশ্নটাও নিশ্চয়ই আছে, আশা করি করেছো। আমার মনে পড়ে প্রথম ফাউন্ডেন্ট কেনার কথা, এটাও দেখো হারিয়ে যাওয়া কালি কলম 52 পাতার এই গল্পটা আছে। বক্তা কোথায় ফাউন্ডেন্ট পেন কিনতে গিয়েছিল? কলকাতায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর কেনার ঘটনাটি, অর্থাৎ কিনতে গিয়ে কিভাবে ভ্যাবাচাকা খেলো, সেই ঘটনাগুলো তোমাকে তুলতে হবে। ওকে, এরপর দেখো, আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, এটাও দেখো সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া, এটাও 89 পাতায় এটা আছে। আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? সিরাজউদ্দৌলা তার সভাসদদের বুঝিয়েছেন, অর্থাৎ মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ, এদেরকে সব বুঝিয়েছেন। তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন, তিনি তার বিপদে যে সকলকে তার সামনে তার সহায়তায় থাকতে বলেছে, সেই ঘটনাটা তোমাকে এখানে তুলতে হবে। তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, এটাও দেখো সিরাজউদ্দৌলা থেকে 85 পাতায় আছে। ওকে, তার উদ্দেশ্যে বক্তা এই উক্তি, ব্রিটিশ দূত ওয়াটসের উদ্দেশ্যে এই উক্তি করেছিল। আর সামান্য পরিচয়, কিভাবে যে তিনি তার বিরুদ্ধে কারা গোপন চক্রান্ত করছে, সেই গুপ্তচরদের মাধ্যমে সমস্ত খবর রাখে, সেই তথ্য তিনি এখানে দিয়েছেন। এই তথ্যটা তোমাকে তুলতে হবে। ওকে, এরপর দেখো এখানে কোনি থেকে যে কোনো দুটো প্রশ্ন করতে বলেছে। আশা করি এই ক্ষিতিশ সিংহের চরিত্রটা নিশ্চয়ই তোমাদের কমন ছিল, করেছো। কোনি উপন্যাসে কিভাবে বারুণী কি, বারুণীর উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্যটা, এটাও তোমাদের খুবই কমন। এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই করেছো। তারপরে দেখো এখানে তোমাদের ইটুবি পড়েছে, তোমাদের 2025 সালের সব থেকে সহজ ইটুবি, অর্থাৎ করোনার পর থেকে যদি ইটুবি কিছু একটা সহজ থাকে, তো এই 2025 সালের ইটুবিটাই তোমাদের খুবই সহজ। কি বলছে দেখো, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, জীবনের অন্য নামই হলো কর্ম। আইডিয়াল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, অলস ব্যক্তিদের বিশ্বে স্থান নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, সময় নষ্ট করা মানে হচ্ছে জীবন নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি খুশি হতে চাও বা সুখী হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি রেগুলারলি, প্রত্যেক দিনের দায়িত্বটা তুমি পালন করো। ওকে, খুবই সোজা। এছাড়াও দেখো এখানে যে ব্যাকরণ থেকে যে তোমার প্রশ্নটা পড়েছে, দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। খুবই সোজা। জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটিও দেখো বানিয়ে তোমাদের কাছে খুবই লেখা একটা সহজ বিষয়। এবং শেষে দেখো যে রচনাটা তোমাদের দিয়েছে, এখানে 4টে রচনাই খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট। ওকে,
আশা করি এটি করে নিয়েছো। ওকে, তো আশা করি ভিডিও যদি তোমাদের উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও। আর পরবর্তী কোশ্চেনগুলোর উত্তরগুলোর সম্পূর্ণ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।